স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি সঞ্জয় কুমার সরকার। আজকে তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের সময় ও গতির দ্বিতীয় অংশ আলোচনা করব। প্রথম অংশটা দেখতে গেলে LR/NR অ্যাপে দেখে নেবে। এবার দেখো, আমরা এই যে দ্বিতীয় অংশে আলোচনা করব সময় ও গতি সংক্রান্ত স্যার আইজ্যাক নিউটনের সূত্রাবলী। স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে প্রথমে একটু বলি। উনি 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উইলসথপ গ্রামে এক চাষির পরিবারে জন্মগ্রহণ করেন। 1662 খ্রিস্টাব্দে উনি কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ পাস করেন। মাত্র 25 বছর বয়সে 1667 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজ তিনি শুরু করেছিলেন। এরপরে দীর্ঘ 25 বছর তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন। তাঁর যে আবিষ্কারগুলো, সেগুলোর মধ্যে আমরা আলোর রশ্মির যে বর্ণালী, আলোর কণিকা তত্ত্ব, নিউটনের মহাকর্ষ সূত্র, দ্বিপদ উপপাদ্য, ক্যালকুলাস, যুগান্তকারী আবিষ্কার। এরপর তিনি 1727 খ্রিস্টাব্দে মারা যান এবং তার যে বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া, এই নিউটন, স্যার আইজ্যাক নিউটনের গতিসূত্র দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। স্যার আইজ্যাক নিউটন সময় ও গতি সংক্রান্ত যে সূত্র দিয়েছিলেন, 3টি সূত্র। প্রথম গতিসূত্র যেটা, সেটা হচ্ছে, আমরা আজকে প্রথম গতিসূত্রটা পড়ব। প্রথম গতিসূত্র কি বলেছিলেন উনি? বাইরে থেকে যদি কোনো বস্তুকে বল প্রয়োগ না করা হয়, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। অর্থাৎ ধরা যাক কোনো একটা বস্তু এক জায়গাতে স্থির আছে, সেটাকে যদি আমি বল প্রয়োগ না করে সরাই, যতদিন আমি দেখব বস্তুটা সেই জায়গাতেই থাকবে। অর্থাৎ একটা বস্তুর ওপর যদি বল প্রযুক্ত না হয়, তাহলে স্থির বস্তুটা চিরকালই স্থির থাকে। আবার যদি কোনো গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে থামানো না হয়, তাহলে এই গতিশীল বস্তুটা চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তাহলে এটা নিউটনের প্রথম গতিসূত্র। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তাহলে দেখো, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, তার মানে বল একটা স্থির বস্তুকে সচল করতে পারে, একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারে। এটাই উনি বলেছিলেন যে একটা বস্তুকে বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। এবার তার আগে দেখো, বল প্রয়োগ না করলে কথাটা চলে আছে। এবার তোমার যদি মনে হতে পারে যে আমি একটা সাইকেলে চাপছি, বল প্রয়োগ করে সাইকেলটাকে গতিশীল করে দিলাম, দিয়ে যেই গতিশীল হয়ে গেল, আমি আর সাইকেলে প্যাডেল করবো না, তাহলে সাইকেলটা তো থামবে না, নিউটন সাহেব বলে গেছেন। কিন্তু না,
দেখা গেল উনি কথাটা আগে একটা যোগ করে দিয়েছেন, বল প্রয়োগ না করলে। তোমার মনে হবে এখানে আমি তো বল প্রয়োগ করছি না, ব্রেক করছি না, সাইকেল থেমে যাচ্ছে কেন? সাইকেলের চাকা, মাটি, এই দুয়ের মধ্যে ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, সেই জন্য কী হয়, সাইকেলটা থেমে যাচ্ছে। বা ঠিক একই জিনিস পাখাটা, ধরো আমি ইলেকট্রিক দিলাম, পাখা চললো, এবার তোমার তো বললে যে নিউটন স্যার বলে গেছে গতিশীল হলে পাখা ঘুরবে আর ইলেকট্রিক দরকার নেই, বন্ধ করে দিলাম, আস্তে আস্তে থেমে যাচ্ছে। কিন্তু ঠিক ওখানেও একই জিনিস, বিয়ারিংয়ের যে ঘর্ষণ, সেই ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ বল কী করছে, পাখাটাকে ধীরে ধীরে থামিয়ে দিচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। এবার দেখো, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বস্তু স্থির থাকবে, এর কারণটা উনি ব্যাখ্যা করেছেন যে বস্তুটা স্থির থাকছে কেন। তাহলে বস্তুর মধ্যে একটা কোনো ধর্ম আছে, যে ধর্মের জন্য বস্তুটা স্থির থাকতে চায়, বা গতিশীল বস্তু সমবেগে চলতে চায়। তাহলে এই যে একটা স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর সমবেগে চলার প্রবণতা, বস্তুর এই ধর্মের নাম হলো জাড্য। তাহলে আমরা দেখো প্রথম গতিসূত্র থেকে একটা ধারণা পেলাম, যেটা হচ্ছে জাড্য। তাহলে জাড্য কী করে? জাড্য যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায়, তাকে আমরা জাড্য। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্যের ধারণা পেলাম কি না, এই যে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা বা গতিশীল বস্তু সমবেগে চলার যে প্রবণতা, এটা হচ্ছে বস্তুর ধর্ম। এই ধর্মকে আমরা বলছি জাড্য। অর্থাৎ যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় বা গতিশীল বস্তু সমবেগে চলতে চায়, তার ওই ধর্মকেই আমরা বলবো জাড্য। এটা আমরা কোন গতিসূত্র থেকে পেলাম? প্রথম গতিসূত্র থেকে। এইবার দেখো, তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে জাড্য ধর্ম আছে। এবার তার জাড্যটাকে আমি যদি নষ্ট করতে চাই, তাহলে দেখা গেল একটা স্থির বস্তু আছে, তাকে গতিশীল করব। তাহলে স্থির বস্তুকে যখন গতিশীল করছি, তার মানে তার স্থিতিজাড্যকে নষ্ট করছি, বা অনেক সময় নষ্ট করার চেষ্টা করছি, নষ্ট করতে পারছি না, এরকম হতে পারে। বা একটা গতিশীল বস্তুকে আমি থামাতে চাই, তার মানে তার গতিজাড্যকে নষ্ট করতে চাই। তাহলে এর জন্য আমাকে কি দিতে হবে? বল প্রয়োগ করতে হবে। এই যে বলছে বল প্রয়োগ করলে, যদি না করি স্থির বস্তু স্থির থাকবে, আর বল প্রয়োগ করলে স্থির বস্তুর স্থির থাকার যে ধর্ম সেটা নষ্ট হবে। অর্থাৎ স্থির বস্তুর যে স্থির থাকার ধর্ম বা গতিশীল বস্তুর যে গতিশীল থাকার ধর্ম, সেটাকে যদি আমরা নষ্ট করতে যাই, তার জন্য কি করতে হবে? বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখা গেল এই যে জাড্যের মধ্যে আমরা দু ধরনের জাড্য পাব। তাহলে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই, তাহলে এটা একটা ধর্ম, এটা একটা ধর্ম, যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায়, এটাও একটা ধর্ম। তাহলে স্থির বস্তুর এই যে ধর্ম, এটাকে আমরা বলছি স্থিতিজাড্য। তাহলে জাড্য দুটো, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তাহলে দেখো স্থিতিজাড্যটা কি? যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, জাড্যের সংজ্ঞাতেই আমরা পেয়ে যাচ্ছি। আর যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায়, তাকে আমরা বলবো গতিজাড্য। তাহলে এই দুই ধরনেরই জাড্য যদি আমাদের নষ্ট করতে হয়,
তাহলে বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা যদি বলি বলের সংজ্ঞাটা কি, বলকে কীভাবে সংজ্ঞায়িত করব, তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থিতিজাড্য বা গতিজাড্যকে নষ্ট করা হয়। ধরো একটা স্থির বস্তুকে গতিশীল করব, তাহলে তার স্থিতিজাড্যকে নষ্ট করছি। ঠিক একইভাবে একটা গতিশীল বস্তুকে থামিয়ে দিচ্ছি, তাহলে তার গতিজাড্যকে নষ্ট করছি। অথবা নষ্ট করার চেষ্টা করা হয়। ধরো আমি স্থির বস্তুটাকে বল প্রয়োগ করলাম, তাকে নড়াতে পারলাম না, কিন্তু নষ্ট করার চেষ্টা করছি, তার জন্য কি প্রয়োগ করতে হয়? বল। ঠিক একইভাবে একটা গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলাম, কিন্তু তাকে থামাতে পারলাম না, তাহলে এটাও কিন্তু বল, অর্থাৎ নষ্ট করার চেষ্টা করলেও সেটা বল। তাহলে বলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? বাইরে থেকে যা প্রয়োগ করে, বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থিতিজাড্য বা গতিজাড্যকে নষ্ট করা হয় বা নষ্ট করার চেষ্টা করা হয়, তাকে বলে বল। বোঝা গেল? তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থিতিজাড্য বা গতিজাড্যকে নষ্ট করা হয় বা নষ্ট করার চেষ্টা করা হয়, তাকে আমরা বলবো বল। তাহলে দেখো, এই বলের সংজ্ঞাটাও আমরা কোথা থেকে পেলাম? নিউটনের প্রথম গতিসূত্রকে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কী পেলাম? জাড্যের ধারণা, বলের সংজ্ঞা। জাড্যের ধারণা এবং বলের সংজ্ঞা। বুঝে গেল? এইবার আমরা দেখো আসবো দ্বিতীয় গতিসূত্র, সেকেন্ড ল, দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রে কি বলছেন উনি? কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার, কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেই দিকে ঘটে। দেখো, দ্বিতীয় গতিসূত্র থেকে একটা রাশি পেয়েছি আমরা। কি পেয়েছি? ভরবেগ। উনি কিন্তু বলেননি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতিক মানে ভরবেগ বলের সঙ্গে সমানুপাতিক। বল প্রযুক্ত হলে, বেশি পরিমাণে প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন বেশি হবে, বলের পরিমাণ কমলে ভরবেগের পরিবর্তন কম হবে। বোঝা গেল? সমানুপাত, অর্থাৎ বল বাড়লে ভরবেগের পরিবর্তন বাড়বে,
বল কমলে ভরবেগের পরিবর্তনও কমবে। তাহলে উনি বলেছেন ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটবে, অর্থাৎ বলের দিকেই ভরবেগের পরিবর্তনটা হবে। আমি কোনো বস্তুকে ধরে নিচ্ছি আমি একটা স্থির বস্তুকে গতিশীল করছি, তাহলে যেদিকে নিয়ে যেতে চাইব বল সেই দিকেই দিতে হবে, অর্থাৎ বলের দিকে ভরবেগের পরিবর্তনটা ঘটবে। বোঝা গেল? এবার দেখো ভরবেগ যেটা, এই যে ভরবেগ একটা নতুন রাশি পেলাম, এইটা কোথা থেকে পেলাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এই যে দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগ, এই যে রাশিটা পেলাম, ভরবেগটা কি? দেখো আমি সাইকেলে চাপলাম, এবার সাইকেলে চেপে সাইকেলটাকে গতিশীল করতে চাইছি। তাহলে দেখো আমি যখন সাইকেলে চাপছি সাইকেলের ভর আছে প্লাস আমার নিচের ভর আছে, তাহলে একই পরিমাণ গতিবেগ আমি যদি ফাঁকা সাইকেলটাতে আনতে চাই তাহলে ফাঁকা সাইকেলে যে বল প্রয়োগ করতে হবে আমি চাপার পর একই পরিমাণ সাইকেলের বেগটা আনতে গেলে সেইটাতে বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আমি যদি উল্টোভাবে বলি, ধরো তোমার সাইকেলে তুমি একা চেপে আছো, সাইকেলটা গতিশীল হচ্ছে, এবার সেই সাইকেলটা তোমার সঙ্গে দুজন চাপলো, একই বেগ নিয়ে চলছিল, সাইকেলটাকে যদি থামাতে হয় তাহলে তুমি যখন চেপে আছো যে বল প্রয়োগ করেছিল, যখন দুজন বা তার বেশি চেপে থাকবে তখন ওইটাকে থামাতে গেলে আরও বেশি বল দিতে হবে। তাহলে কেন এটা হলো? আমি যখন সাইকেলটা একা চেপে আছি তখন আমার ভর প্লাস সাইকেলের ভর আছে, কিন্তু যখন আমি আরও দুজনকে চাপাচ্ছি তখন সাইকেলে আরও দুজনের অতিরিক্ত ভর যোগ হচ্ছে, এর ফলে দুজনের বেগ সমান হলেও ভরবেগের পরিমাণটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা গতিশীল বস্তুতে শুধু বেগ থাকে না, কি থাকে? ভরবেগ থাকে। তাহলে ভরবেগটা কি করে পাবো আমরা? তাহলে ভরবেগটা কি? ভরবেগ কোনো গতিশীল বস্তুতে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপত্তি হয় তাকে বলে ভরবেগ। দেখো ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপত্তি হয় তাকে বলে ভরবেগ। অর্থাৎ একটা ফাঁকা গাড়ি আর একটা মালবোঝাই গাড়ি দুজনায় যদি একই বেগে যায়, যে গাড়িটা ফাঁকা গাড়ি তাতে যা বল প্রয়োগ করতে হবে থামাতে গেলে, যেটা মালবোঝাই গাড়ি সেটাতে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ ভর বেশি আছে মানে ভরবেগও বেশি হবে। বোঝা গেল? তাহলে এই ভরবেগ যেটা পেলাম সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেলাম। তাহলে ভরবেগ কী পেলাম? ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল, আমরা মনে রাখবো সবসময় একটা গতিশীল বস্তু মানে শুধু তার বেগ ভাবলে হবে না, তার ভরবেগটাকে ভাবতে হবে। কারণ একটা আগেই বললাম যে একটা ফাঁকা গাড়ি আর একটা মালবোঝাই গাড়ি দুজনাই একই বেগে যাচ্ছে, কিন্তু দুজনকে থামাতে গেলে ফাঁকা গাড়িতে দেখবে কম বল প্রযুক্ত হচ্ছে, ভারী যে মালবোঝাই গাড়িটা আছে তাকে বেশি বল প্রয়োগ করে থামাতে হচ্ছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে গাড়িটাতে মালবোঝাই আছে অর্থাৎ ফাঁকা গাড়ির তুলনায় মালবোঝাই গাড়ির ভর অনেক বেশি, সেই কারণে তার ভরবেগও বেশি হচ্ছে, তাই মালবোঝাই গাড়িটাতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, যদিও তারা দুজনাই একই বেগে গতিশীল। বোঝা গেল? তাহলে কি বললাম জিনিসটা, যে
ধরো একটা ফাঁকা গাড়ি, একটা মাল বোঝাই গাড়ি, দুজনাই একই বেগে গতিশীল আছে, তাহলে আমাকে ফাঁকা গাড়ি অপেক্ষা মাল বোঝাই গাড়িকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। কারণ যেহেতু মাল বোঝাই গাড়ির ভর বেশি, তাই মাল বোঝাই গাড়িটার ভরবেগও বেশি। তাহলে নিউটন সাহেব ওই জন্যই বলেছিলেন কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি? তাহলে একটা বস্তুর ভর যেমন আছে, বেগও আছে, তাহলে দুটো একসঙ্গে মিলে যে ধর্মের সৃষ্টি হয় ওই গতিশীল বস্তুটাতে, তাকে আমরা বলবো ভরবেগ। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপত্তি হয় তাকে বলে ভরবেগ। তাহলে এটা কোথা থেকে পেলাম? এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংজ্ঞা পেলাম। আর কি পাই দেখি। দেখো, আমরা ধরে নিচ্ছি এম ভরের একটা বস্তুর ওপর এফ বল টি সময় ধরে ক্রিয়া করায় এম ভরের একটা বস্তুর ওপর এফ বল। দেখো, এম ভর, আমরা বস্তুর ভরকে এম ধরি, মাস থেকে এম। এফ বলকে আমরা এফ ধরি, ফোর্স থেকে হচ্ছে এফ। টি সময়, টাইমের জন্য টি। এবার এম ভরের একটা বস্তুর ওপর এফ বল টি সময় ধরে ক্রিয়া করছে, তার জন্য কি হয়? বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে চূড়ান্ত বেগ হয় তাহলে এম ভরের একটা বস্তুর ওপর এফ মানের বল টি সময় ধরে ক্রিয়া করায় বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে চূড়ান্ত বেগ হচ্ছে ভি। এবার দেখো, তাহলে এখানে আমরা কি পড়েছি? ভরবেগ পড়েছি। তাহলে এম যদি ভর হয়, ইউ যদি প্রাথমিক হয়, তাহলে প্রথম অবস্থায় যে বেগটা হবে সেটা প্রাথমিক বেগ, কারণ ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল। তাহলে প্রাথমিক বেগ ইন্টু ভর কী হবে? প্রাথমিক ভরবেগ। ভরবেগ সমান ভর ইন্টু বেগ। ভরবেগ সমান কি? ভর ইন্টু বেগ। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? বস্তুর প্রাথমিক ভরবেগ কত ছিল? এম ইউ। ভরবেগ সমান ভর ইন্টু বেগ। এটা মনে রাখবে, এটা ভরবেগের রাশিমালা। ভরবেগ সমান ভর ইন্টু বেগ। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ কত? এম ইউ, ঠিক আছে। এবং বস্তুর অন্তিম বা চূড়ান্ত ভরবেগ, চূড়ান্ত ভরবেগ কি হলো? এম ভি। চূড়ান্ত ভরবেগ এম ভি। কারণ দেখো, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে আমি প্রাথমিক ভর লিখেছি, প্রাথমিক ভরবেগ লিখেছি, তাহলে ভর এম আর প্রাথমিক বেগ ইউ, সেই জন্য এটা প্রাথমিক ভরবেগ হলো এম ইউ। ঠিক একইভাবে বস্তুর চূড়ান্ত বেগ হচ্ছে ভি, তাহলে চূড়ান্ত ভরবেগ কী হবে? এম ভি হবে। বোঝা গেল? তাহলে দেখো, একটা বস্তুর ভরবেগ এম ইউ ছিল, হলো এম ভি। তাহলে কতটা পরিবর্তন হলো? এম ভি মাইনাস এম ইউ। ধরো 8 ছিল, 10 হলো। তোমাকে যদি কতটা পরিবর্তন হলো? 10 - 8 = 2। তাহলে এখানেও তাই। বোঝা গেল কি বললাম?
8 ছিল 10 হলো, তোমাকে যদি বলে কতটা পরিবর্তন হলো, তাহলে কি বলবে 10 - 8 = 2। তাহলে এখানেও তাই, এমইউ ছিল এমভি হলো, তাহলে কতটা পরিবর্তন হলো এমভি মাইনাস এমইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সমান কী হবে এমভি মাইনাস এমইউ। বুঝে গেল? এইবার আমি যদি এটা বার করি, ভরবেগের পরিবর্তন হারটা কি সময় দিয়ে ভাগ করতে হবে। কেন না, এই যে পরিবর্তনটা হয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, এই পরিবর্তনটা হচ্ছে টি সময়ে, তাই তো? তাহলে টি সময়ে যদি এতটা পরিবর্তন হয়, তাহলে একক সময়ে কত হবে বা একে কত হবে এমভি মাইনাস এমইউ বাই টি। কোনো কিছু যখন হার বার করব আমরা সময় সাপেক্ষে বার করছি, তখন এটাকে সময় দিয়ে ভাগ করে দিতে হবে। বোঝা গেল? তাহলে ভরবেগের পরিবর্তন হার তাহলে কি হলো এমভি মাইনাস এমইউ বাই টি। বোঝা গেল? এইবার এইটাকে যদি আমরা একটু দেখি, এমটা ওপরে কমন নিলে কি পড়ে থাকবে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই ভি মাইনাস ইউ বাই টি এটা সমান সমান কী দাঁড়াবে দেখো এম এ। কেন? এ দেখো এমটা বাদ দাও, তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা কি বেগ পরিবর্তন হার বা বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি ত্বরণকে আমরা কী দিয়ে লিখি এ দিয়ে লিখি, তাহলে ওই জন্য সমান লিখেছি এ। তোমরা এটা লিখিতে পারো যেহেতু এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। বোঝা গেল? যেহেতু এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, অর্থাৎ এমভি মাইনাস এমইউ বাই টি। কেন বললাম যে আমরা প্রথমেই বলেছি ধরো এই যে পরিবর্তনটা হয়েছে টি সময়ে হয়েছে, তাহলে একক সময় বার করতে গেলে কী করতে হবে সময় দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য এটা হলো ভরবেগ পরিবর্তন হার এমভি মাইনাস এমইউ বাই টি। এবার এখান থেকে এম কমন নিয়েছি, তাহলে কি হলো এম কমন নিলে কী হবে ভি মাইনাস ইউ বাই টি। এবার এখানে এইটা এ লিখেছি, দেখো এইটার পরিবর্তে কেন এমটা বাদ দাও, তাহলে ভি মাইনাস ইউ মানে কি বেগ পরিবর্তন হার। তো অর্থাৎ এখানে যদি ভিটা বেড়ে ইউ থেকে বেড়ে বি হয়, তাহলে বেগ বৃদ্ধির হার, এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি ত্বরণ। তাহলে এই ত্বরণকে আমরা এ দিয়ে সূচিত করি, সেই জন্য কী লেখা হলো এ। তাহলে এটা আমরা জানি, এটা আমরা আগে করে এসেছি যে এ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কি পেলাম ভরবেগের পরিবর্তন সমান পেলাম এম এ। দেখো আমার ওপরে এই যে এখানে আগে লিখেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র, উনি কি বলেছেন ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে বলটা কত এফ, তাহলে আমরা কি লিখতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে পাই দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই এফ ভ্যারিজ অ্যাজ এম এ, এটা সমানুপাত চিহ্ন। বোঝা গেল? অর্থাৎ উনি কি বলেছেন ভরবেগ পরিবর্তন হার আমরা কি পেয়েছি এম এ প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি লিখতে পারি এফ ভ্যারিজ অ্যাজ এম এ, এফ বল প্রযুক্ত হয়েছে বস্তুর ওপর, তাহলে তার জন্য ভরবেগের পরিবর্তন হার কত এম এ, তাহলে এফ ভ্যারিজ অ্যাজ এম এ। এবার দেখো এই ভ্যারিজ অ্যাজটাকে আমরা যদি সমান করতে যাই, তাহলে এখানে একটা সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক বসাতে হয় কে ইন্টু এম এ, এখানে লিখে দেবো কে ইজিক্যাল টু ধ্রুবক। এই সমানুপাত থেকে সমান লিখতে গেলে সমানুপাত আর সমান এক জিনিস নয়। সমানুপাত মানে এইটা বাড়লে এটা বাড়বে, অর্থাৎ বল বাড়ালে ভরবেগের পরিবর্তন হার বাড়বে, বল কমালে ভরবেগের পরিবর্তন হার কমবে, সেই জন্য এটা দেওয়া আছে। এবার এই সমানুপাত থেকে সমান লিখতে গেলে এর সঙ্গে একটা ধ্রুবক পদ গুণ করতে হয়, এই ধ্রুবক। তাহলে এই কেটা হলো কি ধ্রুবক, তাহলে কে ইজিক্যাল টু ধ্রুবক। এইবার দেখো আমি ধরো এই বস্তুটার ওপর একক বল প্রয়োগ করলাম,
বস্তুটার ভর একক, একক ত্বরণ সৃষ্টি হলো। অর্থাৎ তার মানে কী দেখা গেল, এফ ইজিক্যাল টু 1, এম ইজিক্যাল টু 1, এ ইজিক্যাল টু 1। অর্থাৎ একক ভরের বস্তুর ওপর একক বল প্রযুক্ত হলো, একক ত্বরণ সৃষ্টি হলো। তাহলে সবাই যদি 1 হয়ে যায়, অর্থাৎ এফ ইজিক্যাল টু 1, এম ইজিক্যাল টু 1 ও এ ইজিক্যাল টু 1 হলে তখন দেখো কে ইজিক্যাল টু কত হবে, 1 হবে। কে ইজিক্যাল টু 1 হবে। এটাও এক, এটাও এক, এটাও এক, তাহলে কে একে কে, তাহলে এটা 1, তাহলে কে ইজিক্যাল টু 1। তাহলে অতএব এফ ইজিক্যাল টু কী হবে, এম এ, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা কি পেলাম, বল সমান ভর ইন্টু ত্বরণ। বুঝে গেল? তাহলে দেখো এখানে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম, বলের পরিমাপ। তাহলে বলকে কিভাবে পরিমাপ করব, বস্তুর ভর এবং ত্বরণের গুণফল দ্বারা। এটা আমরা কোন গতিসূত্র থেকে পেলাম, দ্বিতীয় গতিসূত্র থেকে পেলাম। বোঝা গেল? তাহলে এখানটা আরেকবার যদি না বুঝতে পারো দেখিয়ে দিচ্ছি। দেখো এফ ভ্যারিজ অ্যাজ এম এ, কারণ আমরা ভরবেগের পরিবর্তন হার পেয়েছি এম এ। তাহলে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে বল কি প্রযুক্ত হয়েছে, এফ। তাহলে ভরবেগ পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন। তাহলে সমানুপাত থেকে সমান করতে গেলে একটা পদ গুণ করতে হয়, সেটা এখানে কে। ঠিক আছে? তাহলে এফ ইজিক্যাল টু কে ইন্টু এম এ, কে ইজিক্যাল টু ধ্রুবক। এখন কি বললাম, একক ভরের বস্তুর ওপর একক বল প্রযুক্ত হয়ে যদি একক ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ এফ ইজিক্যাল টু 1, এম ইজিক্যাল টু 1, এ ইজিক্যাল টু যদি 1 হয়, তাহলে কে ইজিক্যাল টু কী হবে, 1 হবে। অতএব কে যদি 1 হয় তাহলে এফ সমান কী হবে, এম ইন্টু এ। তাহলে অতএব বল সমান ভর ইন্টু ত্বরণ। এফটা বল, এমটা ভর, এটা ত্বরণ। ইহাই বলের পরিমাপ। এটা আমরা কোন গতিসূত্র থেকে পেলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে দেখো এখনও পর্যন্ত আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী পেলাম, বলের পরিমাপ, ভরবেগের সংজ্ঞা। আর কি পাই দেখি, আর কিছু পাওয়া যায় নাকি দেখি। দেখো একটা বস্তুর ওপর যদি বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুটা স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলবে, তাই না? এটা প্রথম গতিসূত্র। আমরা বলের পরিমাপ কি পাচ্ছি, বলের পরিমাপে পাচ্ছি দেখো এফ সমান এম এ। ভালো করে দেখো, তাহলে এফটা 0 হবে কখন, এম ইন্টু 0, অর্থাৎ এ যদি 0 হয়। কারণ এটা কখনো 0 হয় না, বস্তুর ভর কখনো শূন্য হয় না। এম নট ইকাল টু 0। একটা বস্তুর ভর মহাবিশ্বের যেখানে বস্তুটাকে নিয়ে যাও কোথাও শূন্য হবে না। তাহলে এফ 0 হবে যদি এ 0 হয়। উল্টে যদি বলি এ 0 হলে এফ কী হবে, 0। তাহলে একটা বস্তুর ওপর যদি বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুটার ত্বরণ শূন্য। ঠিক আছে? তাহলে ত্বরণ শূন্য মানে একটা বস্তু স্থির, ত্বরণ শূন্য মানে সে স্থির। তাহলে ত্বরণ শূন্য কখন হবে, বস্তুটার ওপর যদি বল প্রযুক্ত না হয়। তাহলে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে। ঠিক একইভাবে দেখো একটা গতিশীল বস্তু সমবেগে গতিশীল আছে, সেক্ষেত্রে যদি ত্বরণ শূন্য হয় তাহলে সে গতিশীল বস্তুটা সমবেগেই চলতে থাকবে। ত্বরণ শূন্য, তাহলে এফ 0 কখন হবে, যখন এ ইজিক্যাল টু 0 হবে। বা উল্টে যদি বলি এ 0 মানে এফ 0, অর্থাৎ বস্তুর ওপর যদি বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুর ত্বরণ কী হবে, শূন্য। অর্থাৎ স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল। তাহলে এটা কোন গতিসূত্র, প্রথম গতিসূত্র। আমরা এটা কোথা থেকে পাচ্ছি, দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কী কী পেলাম, 1 নম্বর পেলাম ভরবেগের সংজ্ঞা, ভরবেগের সংজ্ঞা। 2 নম্বর বলের পরিমাপ, আর 3 নম্বর কি পাবো,
প্রথম গতিসূত্র, প্রথম গতিসূত্র। বোঝা গেল? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংজ্ঞা, বলের পরিমাপ ও প্রথম গতিসূত্র পেয়ে থাকি। এবার দেখো, এই যে বলের পরিমাপ সংক্রান্ত এখান থেকে যদি অঙ্ক দেয়, ঠিক আছে, এখান থেকে অঙ্ক থাকতে পারে। ধরো কি থাকতে পারে, যে 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 5 ডাইন বল প্রযুক্ত হলে বস্তুটির ত্বরণ কত হবে? কি প্রশ্ন? 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 5 ডাইন বল প্রযুক্ত হলো, তাহলে বস্তুটির ত্বরণ কত হবে? খুব সিম্পল। দেখো 10 গ্রাম ভর, তাহলে m ইজিক্যাল টু কত? 10 গ্রাম। f ইজিক্যাল টু কত? 5 ডাইন। a ইজিক্যাল টু কত? এইটা আমাকে বার করতে বলা হচ্ছে। তাহলে আমরা জানি কি জানি? f সমান m ইন্টু a। তাহলে আমাকে a বার করতে হবে, বা আমি যদি এটা ঘুরিয়ে লিখে আমি লিখতে পারি সুবিধার জন্য, m ইন্টু a সমান f, বা যেটা গুণ আছে সেটা এখানে ভাগ হয়ে যায়। বুঝে গেল? তাহলে আমাকে বার করতে বলেছে কি? a। তাহলে mটা কী হবে? এখানে গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, অতএব ত্বরণ সমান কী হবে? f এর মান কত? f এর মান 5, তাই তো, আর m এর মান কত? 10। এবার দেখো ইউনিটটা কী দেবো? এবার ত্বরণের একক, তাহলে এখানে যেহেতু গ্রাম, ডাইন মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে সিজিএসে আছে, ত্বরণের একক কী হবে? সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 0.5, হাফ আছে 0.5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই টাইপের অঙ্ক তোমাদের এখান থেকে থাকতে পারে। হলো, এবার দেখো থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হলো, তাহলে কি করে বুঝবো আমরা? কি বলছে যে নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। দেখো এই যে আমরা যখন কোনো জায়গা দেখা গেল লাফিয়ে পার হতে হবে, ঠিক আছে, নালা আছে, জল আছে, লাফিয়ে পেরোবো, তাহলে কি করি আমরা? দেখবে মাটিতে একটা পায়ে জোরে বল প্রয়োগ করে ওপারে যাওয়ার চেষ্টা করি, অথবা অনেক দূর থেকে ছুটে এসে একটা পায়ে বল প্রয়োগ করলাম, ওপারে যেতে আমার সুবিধা হলো। কারণটা কি? একই প্রশ্ন, লং জাম্প দেওয়ার সময় অনেক দূর থেকে ছুটে এলাম, যেখানে আমার সীমাটা আছে, দাগটা আছে, তার একটু আগে কি হয়? একটা পায়ে বল প্রয়োগ করি, তারপর লং জাম্পটা দিচ্ছি। নৌকা থেকে তীরে নামছি, নৌকা পেছন দিকে সরে যাচ্ছে। সবগুলোর কারণ কিন্তু একই। কি? এই যে লাফ দেওয়ার সময় আমি একটা পায়ে নিচে ভূপৃষ্ঠে বল প্রয়োগ করছি, তাহলে বল প্রয়োগ করলে কি হবে? আমি ভূপৃষ্ঠের ওপর যেটা দিচ্ছি সেটা ক্রিয়া,
ভূপৃষ্ঠ ঠিক একই মাপের বল আমার ওপর প্রয়োগ করবে, তাহলে সেইটা হলো প্রতিক্রিয়া। সেই বলটার জন্য কি হচ্ছে, আমি লাফাতে পারছি। ঠিক একইভাবে নৌকা যখন তীরে এলো, আমি নামছি, নামার সময় নৌকাটা পিছন দিকে সরে আসছে। কারণ কি, নামার সময় আমি নৌকার ওপর একটা বল প্রয়োগ করছি, নৌকা আমার ওপর যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা আমাকে পাড়ে নেমে যেতে সাহায্য করছে, যার জন্য নৌকাটা একটু পিছন দিকে সরে যাচ্ছে। বোঝা গেল? অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এবার এই ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কিন্তু কখন সাম্য প্রতিষ্ঠা করে? যখন দেখবে একই বস্তুর ওপর প্রযুক্ত হচ্ছে। কীরকম? আমি একটা চেয়ারে বসে আছি, চেয়ারে বসে থাকার পর চেয়ারটাকে আমি সেখান থেকে বল প্রয়োগ করে নড়াতে পারবো? পারবো না। কারণ ক্রিয়া যার ওপর, প্রতিক্রিয়াও তার ওপর। ঠিক আছে? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করে যখন একই বস্তুর ওপর ক্রিয়াশীল হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন আসে, দেখবে যে একটা পরীক্ষা আছে বইতে, যে আমি একটা দেওয়ালে বল প্রয়োগ করছি, দেওয়ালটা শক্ত, তাহলে দেওয়াল আমার ওপর বল প্রয়োগ করেছে এটা আমি বুঝবো কী করে? তার জন্য কি বলছে, যে জায়গাটায় বল প্রয়োগ করব সেই জায়গাটায় ভালো করে চকের গুঁড়ো দিয়ে দাও, দিয়ে আমার হাত দুটো দিয়ে সেই চকের গুঁড়োর ওপর বলটা প্রয়োগ করো। তাহলে কি দেখতে পাবো? চকের গুঁড়োগুলো আমার হাতে লেগে গেছে। বোঝা গেল? তাহলে এই যে আমি যখন দেওয়ালের ওপর বল প্রয়োগ করছি, দেওয়াল ঠিক সমপরিমাণ বল আমার হাতের ওপরেও প্রয়োগ করছে, সেই জন্য চকের গুঁড়োগুলো আমার হাতে লেগে যাচ্ছে। হলো? এবার একটু অন্য প্রসঙ্গ, যে এই যে ধরো আমাদের বল প্রয়োগ করলে আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়া কী কী হয়? যখন একটা বস্তুর ওপর বল প্রয়োগ হয় তখন দেখবে আমাদের যে হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দনের রেট অনেক বেড়ে যায়, শ্বাসক্রিয়া বেড়ে যায়, আর কী হয়, শরীর প্রচণ্ড গরম হয়। ঠিক আছে? শরীর প্রচণ্ড গরম হয়। এবার অনেকক্ষণ ধরে যদি এই পরিশ্রমটা করা হয়, অল্প সময়ের মধ্যে বেশি পরিশ্রম, তাদের গায়ে হাত পায়ে ব্যথাও হয়। কারণটা কি? দেখো, আমরা যখন পরিশ্রমটা করছি অল্প সময় অতিরিক্ত, তখন কি হচ্ছে না, শোষণের হার বেড়ে যাচ্ছে, এর জন্য শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে? যার জন্য কি হয়, আমাদের যে শ্বাসক্রিয়া বেড়ে যায়, হৃদস্পন্দন রেট বেড়ে যায়, আর কি হয় না, আমাদের যে অতিরিক্ত শরীরে শক্তির দরকার হয়ে পড়ে। এই যে শক্তির দরকার, পাশাপাশি রক্তচাপ বেড়ে যায়। তাহলে এই যে শক্তিটা যে প্রয়োজন, তার জন্য অক্সিজেন সরবরাহ ঠিকমতো হয় না। এই জন্য শরীরে এক ধরনের বিশেষ শোষণ উৎপন্ন হয়, শোষণ শুরু হয়। এই শোষণের ফলে কি হয়, পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড জমতে থাকে। এই ল্যাকটিক অ্যাসিড শরীরে জমলে কি হয় না, আমাদের গায়ে হাত পায়ে ব্যথা হয়। ঠিক আছে? আর শরীরের অতিরিক্ত শোষণ ক্রিয়ার জন্য বা শক্তি যোগানোর জন্য কি হয়, আমাদের শরীর অত্যন্ত গরম হয়ে যায়, শরীর থেকে কী হয়, ঘাম বেরোতে থাকে। ঠিক আছে? বেশ, আজ এই পর্যন্তই। এই চ্যাপ্টার থেকে অন্যান্য সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও অন্যান্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে আমাদের LRNR অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।